হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের মহালয়া স্পেশাল এপিসোডে। তোমাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা, এবং আজকের এই এপিসোডের যেই সেকেন্ড ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা কিন্তু বেশ ইউনিক একটি ঘটনা। আশা করছি আজকের এই দুটো ঘটনা তোমাদের অনেক ভালো লাগতে চলেছে, এবং আমি ঘটনা বিষয়ে প্রথমে কোনো ব্যাখ্যা দিতে চাইছি না, কারণ এই ঘটনাগুলো বেশ ভালো ঘটনা। আমি চাই আপনারা আজকের এপিসোডটাকে একদম প্রথম থেকে শেষ অবধি এক মনে শুনতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর পুজো তো প্রায় চলেই এলো, আজ যত সম্ভব তৃতীয়া। কদিন বাদেই হয়তো আমরা বাইরে বেরোবো, ঠাকুর দেখতে যাব। আর এখনই মনে হয় অনেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, তবে কলকাতার অবস্থা খুবই খারাপ। কলকাতার রাস্তায় কিন্তু জলে একেবারে থই থই করছে। তাই সবার মনে একটাই প্রশ্ন যে কলকাতার ঠাকুর এখন মানুষেরা কি করে দেখবে, আর প্যান্ডেলগুলোর কি অবস্থা। তো এইগুলো নিয়ে অনেক মানুষদের মধ্যে অনেক কথাবার্তা চলছে, জানি না কতদূর কি হবে। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনার দিকে চলে যাই। আপনারা কানে হেডফোনটা লাগিয়ে নিন, আজকের এপিসোডটিকে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলে যদি নতুন থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখেছেন মাইতি মণ্ডল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি মাইতি। আশা করছি তুমি অনেক ভালো আছো। আমি তোমার অজানা সত্য পরিবারের একজন পুরনো শ্রোতা। অনেক দিন আগে থেকে আমি তোমার ঘটনা শুনি এবং তোমার উপস্থাপনা আমার অনেক ভালো লাগে। আজ আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। অনেক দিন আগেই ভেবেছিলাম লিখব, তবে কখনো সাহস হয়ে ওঠেনি। আজ সাহস করে ঘটনাটা তোমাকে লিখে পাঠালাম। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে পাঠ করে শুনিও এবং সকলের সামনে ঘটনাটাকে তুলে ধরো। ঘটনাটা ঘটেছে অনেক বছর আগে। আমি এখন হায়দ্রাবাদের উইপ্রো কোম্পানিতে চাকরি করি। আমি চাকরি পেয়েছি আজ থেকে প্রায় 3 বছর আগে। আমি তখন থাকতাম আমার গ্রামের বাড়িতে। আমি ছোটবেলা থেকেই নিজের মামার বাড়িতে মানুষ, এবং আমার দিদা আমাকে খুবই ভালোবাসতেন। যখন আমি চাকরি পাই তখন আমাকে হায়দ্রাবাদে চলে আসতে হয়। আমার দিদার অনেক মন খারাপ ছিল। আমি চাকরি পাওয়াতে তিনি যতটা না খুশি ছিলেন ততটা তিনি কষ্টও পেয়েছিলেন, কারণ আমাকে তাদেরকে ছেড়ে অনেক দূরে আসতে হয়েছিল। ছোটবেলায় আমি খুব আদর যত্নেই মানুষ হয়েছি আমার দিদার কাছে। আমার দিদা আমাকে আমার মায়ের থেকেও বেশি যত্ন করে ভালোবেসে আমাকে বড় করেছে। আমার জামা কাপড় কেচে দেওয়া, আমাকে খাইয়ে দেওয়া এবং নানান কিছু। আর দাদা, যেমনটা তুমি জানো, এবং আশা করছি যেই শ্রোতা বন্ধুরা শুনছে তাদের মধ্যে হয়তো অনেকেই জানবে, আমি উইপ্রোতে রয়েছি এবং উইপ্রো কোম্পানিতে ওয়ার্কলোড অনেকটাই বেশি। আর যেহেতু আমি তখন সবে গ্র্যাজুয়েট হয়েছিলাম, আমি তারপরে উইপ্রোতেই মাস্টার্স করেছি। উইপ্রোতে একটা ফেসিলিটি আছে, যেটা হচ্ছে যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমরা জয়েন করার পরে সেখানেই তোমরা মাস্টার্স করে নিতে পারবে। তো আমিও সেই সুবিধাটা দেখার পর উইপ্রোতে জয়েন করে গেছিলাম। তারপর থেকে ছুটি জিনিসটা আমি খুবই কম পেতাম, কারণ উইপ্রোতে ওয়ার্কলোড অনেকটাই বেশি। যেমনটা আমি বললাম, মাঝে মধ্যে পুজোতেও বাড়ি আসতে পারতাম না। শুধুমাত্র কলেই নিজের দিদার সঙ্গে কথা বলতাম, নিজের মা বাবার সঙ্গে কথা বলতাম। আমার দিদা মাঝে মধ্যে কান্নাই করে ফেলতো কলে কথা বলতে বলতে। তিনি বলতেন যে তোকে কত বছর দেখি না, কত দিন ধরে তুই আসিস না আমাদের এখানে। তো দিদার কথা ভেবে আমি ভেবেছিলাম যে একবার যাব, তবে ছুটি পেতাম খুবই অল্প দিনের জন্য। সেই ছুটি নিয়ে গিয়ে আবার আসাটা খুবই অসুবিধার। তো এমনই একদিন আমার দিদা আমাকে কল করে বললেন, বাবা, আমার শরীরটা খুবই খারাপ, আমি কতদিন বাঁচবো তা আমি জানি না, বয়সও তো হলো, তোকে কতদিন দেখি না, একটু আয় না রে বাবা, একটু ম্যানেজ করে আয় না। আমি ম্যানেজ করার অনেক চেষ্টা করেছি, তবে খুবই কম ছুটি পেয়েছি। একদিন হঠাৎ করেই কাজ করতে করতে বাড়ি থেকে একটা ফোন কল আসে।
আমি কলটা ধরার পর জানতে পারি আমার দিদা মারা গেছে। আমি যখন অফিসে জানাই, তারাও কিছু বলতে পারে না। তারা বলে এই সময় একটা বড় প্রজেক্ট আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এই মুহূর্তে ছুটি আমরা দিতে পারবো না, তবে 4-5 দিন পরে আমরা ছুটিটা দিতে পারবো। এই কথা শোনার পর আমি খুবই দুঃখিত হলাম যে 3-4 দিন পরে যদি আমি বাড়ি পৌঁছই, আমি তাহলে আমার দিদাকে আর শেষ দেখা দেখতে পারবো না। তারপর মা আমাকে ভিডিও কল করে আমার দিদাকে শেষবারের মতো দেখায়। আমি প্রচণ্ড কান্না করেছিলাম সেদিনকে। আমার অফিসের সমস্ত স্টাফরা আমাকে সান্ত্বনা দিয়েছিল। আমি খুবই কষ্ট পেয়েছি সেই দিনকে। তবে 3-4 দিন কেটে যাওয়ার পর আমি ছুটি নিয়ে নিজের বাড়িতে ফিরি। প্রায় 1 মাসের ছুটি নিয়ে এসেছি আমি যখন বাড়িতে ফিরলাম, আমি আমার মা বাবাকে দেখে প্রচণ্ড কান্না করি, প্রচণ্ড কষ্ট পাই দিদার সেই ফাঁকা ঘরটা দেখে। সেখানে রয়েছে দিদার ছবি আর গলায় রয়েছে মালা। জানি না কি থেকে কি হয়ে গেল, তবে সেই কয়েকটা দিন আমার কাছে খুবই কষ্টের ছিল। তবে এখানে আরও একটা জিনিস বলার আছে। আমি ওই বাড়িতে ঢোকার পর থেকেই আমার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। আমি বাড়ি পৌঁছানোর পর আমার দিদার ঘরেই শুতাম রাতের বেলায়। প্রথম 1-2 দিন কোনো সমস্যা হয়নি, তবে 3 নম্বর দিনকে রাতের বেলায় আমার বারবার কেন জানি মনে হচ্ছিল আমার মাথার ঠিক কাছেই কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ঘরের মধ্যেই মাঝে মধ্যেই কেমন যেন কারোর হাঁটা চলার অনুভব করছিলাম। মনে হচ্ছিল ঘরের মধ্যে শুধুমাত্র আমি একা নই, কেউ আরও একজন রয়েছে। আর আমার জানি না কেন সেই সময় অনুভূতিও হচ্ছিল যে আমার দিদাই হয়তো আমার আশেপাশে ঘোরাফেরা করছে। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিনকে। আমি আমার মাকে যখন বললাম এই কথাটা, আমার মা বলল যে কোনো মানুষ মারা যাওয়ার পর 14 দিনের মাথায় শ্রাদ্ধ শান্তি হয়। সেই 14 দিন নাকি সেই মানুষটি আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে, তোকে এইভাবেই থাকতে হবে। এই কথাটা আমার খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমি রাতের বেলা দিদার ঘরেই ঘুমোতাম। তবে যত দিন এগোতে লাগলো আমার না ধীরে ধীরে ভয়টা আরও বাড়তে থাকলো। এখানে বলে রাখি, আমাদের বাড়ির ঠিক একটু এগিয়ে একটা পুকুর আছে, একদম বাড়ির সামনেই। সেই পুকুরে আমার দিদা কাপড় কাচতেন। একদিন রাতের বেলায় আমার মনে হলো দরজায় কে যেন ঠক ঠক করে শব্দ করছে। আমি উঠলাম। আমি মনে করলাম হয়তো আমার মা আমাকে ডাকছে। আমি দ্বিধাবোধ না করে সরাসরি গিয়ে দরজাটা খুললাম এবং দেখলাম কেউ নেই। এবং দরজাটা খোলার পর আমি দেখলাম যে সামনের দিকের বাড়ির মেন গেটটা একদম হাট করে খোলা। আমি ভাবলাম যে মা কি রাতের বেলা গেটে তালা দেয়নি? এরকমভাবে একটা গেট পুরো হাট করে খোলা এত রাতে। তখন বাজে রাত 2:45। আমি বুঝতে পারছি না কি করব। আমি যখন গেটটাকে দিয়ে আসতে যাব, আমি হঠাৎ করেই শুনতে পেলাম পুকুরের মধ্যে থেকে একটা থপ থপ করে শব্দ আসছে। মনে হচ্ছে কেউ যেন কাপড় কাচ্ছে। আমি ভাবলাম এত রাতে কে কাপড় কাচ্ছে? আমি সে রাতের বেলায় ফোনের টর্চটা জ্বালিয়ে রাস্তার দিকে বেরোই এবং সোজা হাঁটতে হাঁটতে যখন পুকুরের সামনে যাই এবং ফোনের টর্চে আমি দেখতে পাই আমার দিদা সেরকম সাদা শাড়ি পরে বসে সেখানে কাপড় কাচ্ছে। হঠাৎ করে তিনি নিজের কাপড় কাচা থামিয়ে আমার দিকে ঘুরলেন। ওনাকে দেখে আমার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সারা শরীর কেমন ফ্যাকাশে এবং আমার দিকে তাকিয়ে মুখে একগাল হাসি নিয়ে বলছেন, শেষমেশ তুই এসছিস, তোকে আমি কবে থেকে দেখি না, কত বড় হয়ে গেছিস রে তুই। এবং ওঠার পর আমার দিকে এক এক পা করে হেঁটে আসছেন। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে আমার ঘরে আবিষ্কার করি, অর্থাৎ আমার দিদার ঘরে। দেখি আমার মা বাবা পাশে বসে রয়েছেন। আমি যখন জ্ঞান থেকে ফিরলাম, আমি আমার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার মা বাবা তারপর থেকে আমাকে দিদার ঘরে একা শুতে দেয়নি।
আমি তারপর নিজের মায়ের সাথেই ঘুমিয়েছি প্রতি রাতের বেলায়। তখনও বারবার মনে হতো কে যেন আমার আশেপাশে ঘোরাফেরা করছে, তবে আমার মাও সেই অনুভূতিটা পাচ্ছিল কিনা তা আমি জানি না, এবং আমি আমার মাকে মুখ ফুটে কিছু বলিও নি। চুপচাপ রাতের বেলা কষ্ট করে সেই 14 দিন ঘুমিয়েছি, এবং শ্রাদ্ধ শান্তি হওয়ার পর তারপর আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। আমার ছুটি শেষ হওয়ার পর আমি আবার নিজের কাজে ফিরে যাই। দাদা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। এই ঘটনাটা অতটা ভয়ের নাকি ভয়ের নয় আমি জানি না, তবে আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি অভিজ্ঞতা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমার চ্যানেলের প্রতিটা সদস্যের অনেক ভালো লাগবে। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম মাইতি মণ্ডলের কাছ থেকে। আর এরকম ধরনের ঘটনা কিন্তু অনেক মানুষের জীবনে ঘটেছে। মানে একটা মানুষ মারা যাওয়ার পর তার 14 দিনের মাথায় শ্রাদ্ধ শান্তি হওয়ার যে মাঝখানের সেই 14 দিনটা নাকি একটু অদ্ভুত রকমের কাটে। বারবার মনে হয় যে ঘরের মধ্যে কেউ রয়েছে, বা যিনি মারা গেছেন তিনি হয়তো তাদের সঙ্গে এখনও রয়েছেন। এরকম অনুভূতি অনেকের হয়েছে, এবং পার্সোনালি যদি বলি আমার মায়েরও হয়েছে, কারণ আমার ঠাকুমা এবং দাদু দুজনেই মারা গেছেন প্রায় আজ থেকে 2 বছর আগে। তো আমার মায়ের সঙ্গেও এরকম অনেক অনুভূতি হয়েছে। আমার মা একদিন ঠাকুমার ঘরে গিয়ে ঘুমোচ্ছিলেন, মানে ঠাকুমা মারা যাওয়ার পর আর কি। তো ঠাকুমা সেদিন তখন ছিল দুপুরবেলা আর কি। দুপুরবেলা আমার মা ঘুমাচ্ছিল, তো আমার মায়ের মনে হচ্ছিল কে যেন মায়ের পিঠে হাত দিয়ে ধাক্কা মেরে বলছে, এই এই ওঠ, ঘুম থেকে ওঠ, এরকমভাবে কেউ যেন একটা ডাকছে, আমার মায়ের মনে হয়েছিল। এবার সেটা স্বপ্ন নাকি সত্যিই কিছু ঘটেছে তার ব্যাখ্যা আমার মা আমাকে দিতে পারেনি। তো এই ঘটনাগুলো হয়, আমি শুনেছি এই ঘটনাগুলো সত্যিই হয়। এবার বিশ্বাস মানুষদের নিজেদের কাছে, এবার বিশ্বাস করাটা মানুষের নিজের কাছে, কারণ অজানা সত্য কখনোই বলে না যে ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। ঘটনাগুলোকে একদম এন্টারটেনমেন্ট পারপাসে শুনবেন, সেটাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ। আপনাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন ojanasotto15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও আপনারা ডেসক্রিপশন বক্সে ঢুকেই আপনারা প্রথমে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন, আপনারা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। তো যাই হোক, বেশি দেরি করব না, খুব কথা বলে ফেললাম। এবার চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম এবং ঠিকানা কিছুই জানাননি, তিনি সরাসরি ঘটনাটিকে লিখে পাঠিয়েছেন। তো যেমনটা লিখেছেন আমি তেমনটাই পড়ে শোনাচ্ছি। লাভপুরের কোয়েন নদীর ধারে গ্রামের মানুষ আজও কেঁপে ওঠে সেই রাতের কথা মনে করলে। গ্রামটি কুয়ে নদীর তীরে, শান্ত সাদামাটা গ্রাম্য সমাজে ভরা, কিন্তু শান্তির আড়ালে লুকিয়েছিল এক অভিশপ্ত স্মৃতি, কুয়ে নদী। যুগের পর যুগ ধরে এই নদী গ্রাস করেছে অগণিত প্রাণ। শ্রাবণের রাতে নদী যেন মৃত্যুর দুয়ার খুলে বসে। 3 দিন ধরে আকাশ ফুঁড়ে বৃষ্টি নামছিল, যেন স্বর্গের সব জল ভেঙে পড়েছে এই গ্রামে। কুয়ে নদী তখন আর নদী নয়, যেন এক কালো ড্রাগনের মতো ফনা তুলে উঠে আছে। ঘর বাড়ি, গবাদি পশু, গাছপালা সব গিলে নিচ্ছেন নদী। চারিপাশে শুধু আর্তচিৎকার, ভেসে যাওয়া মানুষের হাতের আকুল ইশারা আর জলকাদার গর্জন। এই বিভীষিকার রাতেই বিনয় কাকা তার প্রিয় কুকুরছানাকে বুকে নিয়ে দৌড়ে গেলেন দক্ষিণ মাঠের উঁচু শ্মশানের দিকে। সেই শ্মশান গ্রাম জুড়ে কুখ্যাত ছিল। রাতে নাকি ওখানে আগুন ছাড়াই চিতা জ্বলে ওঠে, ফিসফিসানি শোনা যায়, আর হাওয়ায় ভেসে আসে পুড়ে যাওয়া মাংসের গন্ধ। কিন্তু সেই দিন বিনয় কাকার সামনে আর কোনো উপায় ছিল না। তিনি শ্মশানের উঁচু চাতালে উঠে বসে পড়লেন। চারিপাশে জল বাড়ছে। শ্মশানটি তখন একমাত্র নিরাপদ আশ্রয়, কিন্তু রাত যত গভীর হতে লাগলো চারিদিক ততই ভয়ঙ্কর হতে থাকলো। মাঝরাতে নদীর জলে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো, যেন অগণিত নারী পুরুষ নদীর তলায় ডুবে গিয়ে সাহায্য চাইছে।
বিনয় কাকা প্রথমে ভেবেছিলেন এ কেবল ভেসে যাওয়া মানুষের চিৎকার, কিন্তু হঠাৎ তিনি টের পেলেন ওই কান্না যেন শ্মশানের চারিপাশ ঘিরেই বাজছে। জল থেকে উঠে আসছে অসংখ্য সাদা ছায়ামূর্তি। তাদের চোখ ফাঁপা, গা থেকে জল ঝরছে আর মুখে অদ্ভুত এক অমানবিক হাহাকার। কেউ কেউ শ্মশানের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইছে, কিন্তু উঠতে গেলেই গলে গিয়ে আবার জলে মিশে যাচ্ছে। বিনয় কাকার কুকুর ছানা হঠাৎ কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। তার দুটো চোখ শ্মশানের এক কোণের দিকে স্থির। বিনয় কাকা তাকাতেই দেখলেন ওখানে শুকনো চিতা ভস্য থেকে ধীরে ধীরে উঠেছে এক জ্বলন্ত অগ্নিশিখা, আর শিখার ভেতর থেকে বেরিয়ে আসছে অর্ধেক পোড়া মুখের এক নারী। তার বিকৃত মুখ, চোখ ফাঁকা, আর হাতের আঙ্গুলে লেগে আছে আধ পোড়া কয়লার টুকরো। নারীটি এগিয়ে এসে কর্কশ গলায় বলল, আমাদের অস্থি নদীতে ভেসে গেছে, তুমি কেন বাঁচলে? বিনয় কাকা স্তব্ধ হয়ে গেলেন। তিনি প্রাণপণে ইষ্ট নাম জপ করতে লাগলেন, কিন্তু যত তিনি নাম নিচ্ছেন তত শ্মশান ভরে উঠছে অদ্ভুত শব্দে। হাসি, কান্না, হাহাকার, ফিসফিসানি, মনে হচ্ছিল শ্মশানের প্রতিটা পোড়া অস্থি জেগে উঠেছে। একসময় বন্যার জল শ্মশানের নিচে ধাক্কা দিতে শুরু করল। তখন দেখা গেল জল থেকে হাত বাড়িয়ে উঠেছে শত শত ডুবে যাওয়া মানুষের হাড়গোড়। সেই হাড়ের হাতগুলো একসাথে শ্মশানের দিকে উঠতে চাইছে। কুকুর ছানাটি ছটফট করতে করতে বিনয় কাকার বুকটাকে আঁকড়ে ধরল, কিন্তু হঠাৎ করে সে থেমে গেল। বিনয় কাকা তাকিয়ে দেখলেন তার কুকুর ছানার চোখ রক্তে ভরে গেছে। মুখ দিয়ে বেরোচ্ছে মানুষের গলার চিৎকার। তার ছোট্ট শরীর কাঁপতে কাঁপতে ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে শুরু করেছে। তখন আকাশে বিদ্যুৎ চমকালো। আলোর ঝলকানিতে দেখা গেল শ্মশান জুড়ে হাজার হাজার আত্মা দাঁড়িয়ে আছে। জলের ভেতর থেকে উঠে এসেছে তারা সবাই, তাকিয়ে আছে বিনয় কাকার দিকে। সেই রাতের পর বিনয় কাকাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু সকালে গ্রামবাসীরা শ্মশানের চাতালে গিয়ে দেখেছিল ভিজে কাঠের গন্ধের সাথে ভেসে আসছে এক তাজা পোড়া দেহের দুর্গন্ধ। আর শ্মশানের দেওয়ালে বড় বড় অক্ষরে লাল রক্ত দিয়ে লেখা, কুয়ে নদী কাউকে ছাড়ে না। আজকের এপিসোডের এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের এই মহালয়া স্পেশাল এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রাজু চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন সবিতা পাল। কমেন্ট করেছেন মদফ গেমিং, আমাদের সঙ্গে রয়েছেন আদি বামিন। জয় বাবা লোকনাথ কমেন্ট করেছেন সুদেশনা সিনহা রয়, আমাদের সঙ্গে রয়েছেন জয়তী ঘোষ। আশিস কুমার দে, আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় চক্রবর্তী। কমেন্ট করেছেন পূজা পাল, আমাদের সঙ্গে রয়েছেন শামীম পাত্র। আমাদের সঙ্গে রয়েছেন সরি গেমার। কমেন্ট করেছেন প্রকাশ বারাত, আমাদের সঙ্গে রয়েছেন অহন খান। রাহুল বিশ্বাস, গীতা গোস্বাম কমেন্ট করেছেন সৃজিতা ব্যানার্জি। সীমা বাড়াল কমেন্ট করেছেন জবা দেবী, আমাদের সঙ্গে রয়েছেন শৈবাল দাস। কমেন্ট করেছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন বিদাস এফএফ। রাহুল মাইতি কমেন্ট করেছেন এমডি মঞ্জু। চুমকি ঘোষ, রাজ সর্দার, সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এত কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন এবং অজানা সত্যকে আরও এগিয়ে নিয়ে চলুন। তো দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।